শহর থেকে অনেকটা দূরে একটা বাংলো বাড়ি, বেশ সাজানো গোছানো, কিন্তু নেই কোনো প্রাণের আনাগোনা। এই জায়গাটা এতটাই প্রতিকূল যে এই বাসাটা থেকে পরবর্তী কাছের বাসাটির দূরত্ব কমপক্ষে 10 কিলোমিটার। হাইওয়ে পেরিয়ে গহীন জঙ্গলের মাঝে বাসাটির অবস্থান, যেখানে নেই কোনো ইন্টারনেট সংযোগ বা মোবাইল নেটওয়ার্ক সিগন্যাল। ধরুন ঠিক এমন এক জায়গায় আপনাকে বিবাহের আমন্ত্রণ জানানো হলো, এবং অবশ্যই দাওয়াতকারী আপনারই পূর্ব পরিচিত কেউ। তবে কি দাওয়াত রক্ষার্থে আপনি সেখানে যাবেন? ভাবতে পারেন কোলাহল মুক্ত প্রাকৃতিক পরিবেশে, আর মন্দ কি, বরঞ্চ আয়োজন তো বেশ ব্যতিক্রমী। তবে কেমন হবে যদি আমি বলি এই দাওয়াতই হতে পারে আপনার জীবনের শেষ দাওয়াত? কি অবাক হচ্ছেন তো? তবে কি বা রহস্য আছে এই বিয়ে বাড়ির দাওয়াতের পিছনে? কোন সে ভয়ানক শক্তি যে একের পর এক সকল বন্ধুদের আতঙ্কিতভাবে হত্যা করেছিল, যা খুবই চাঞ্চল্যকর ঘটনা। তাই এগুলো জানতে হলে ভয়ঙ্কর এই ঘটনার ভিডিওটা দেখে ফেলুন পুরোটা। কথা বলছিলাম মালয়েশিয়ায় রিলিজ হওয়া ক্রাইম হরর থ্রিলার মুভিটির কথা, জেম্পুতান নেরেকা বা ইনভাইটেশন টু হেল, যার অর্থ হলো জাহান্নামে আমন্ত্রণ। যার পুরো গল্পটাই আজ বলে শোনাবো। জানা যাক তার ঘটনা প্রবাহ। এই মুভির গল্পের শুরুতে দেখানো হয় মালয়েশিয়া শহরের কিছু স্টক ইমেজ, যেখান থেকে স্ক্রিন ফেরানো হয় এক পুলিশ স্টেশনের দিকে। দায়িত্বে থাকা থানা প্রধানকে তার সহকর্মী এক মহিলার কথা বলে, যে তার নিজ অপরাধের স্বীকারোক্তি দিতে এসেছে থানাতে। যা শুনে সেই মহিলাকে পুরো ঘটনার বর্ণনা দিতে বলেছিল থানা প্রধান, যাতে করে পরনে থাকা হুডির মুখোশ খুলে সবকিছুর বিবরণ দিতে শুরু করেছিল এই মহিলা। এবং গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে। দেখা যায় তুমুল বৃষ্টিপাতের রাতে ভীত অবস্থায় দৌড়াতে থাকে এক লোক। তার চোখে মুখে থাকা ভয়ের ছাপ এবং দৌড়ানো দেখে বোঝাই যাচ্ছিল যে কেউ একজন তাকে হত্যা করার জন্য তাড়া করছে, বা ভয়ানক কিছু দেখেছে সে। এবং তার পা ইতিমধ্যেই আঘাতের প্রভাব ছিল। প্রাণ বাঁচানোর জন্য খোঁড়াতে খোঁড়াতে সিঁড়ি দিয়ে এক বাসার দোতলায় উঠে পড়েছিল লোকটি। উপরে উঠে একটা বাড়ির দরজায় সাহায্যের জন্য নক করতে থাকে, কিন্তু ভেতর থেকে কেউ তো সাড়া দেওয়ার পূর্বেই তাকে তাড়া করতে থাকা সে কিলার সেখানে চলে আসে। তার পেটে ছড়ি ঢুকিয়ে লোকটাকে মেরে ফেলে। তাকে মারার পর সে কিলার একটা রুমে যায়, এবং সেখানে একটা বিবাহের কার্ড আর কিছু ছবি দেখা যায়। অর্থাৎ চিরাচরিত সিরিয়াল কিলারদের সেটআপ এটা, যেখানে বোঝা যায় যে কেবল এই একজনই নয়, বরঞ্চ আরো কয়েকজনকে হত্যা করার পরিকল্পনা নিয়েই সামনে এগোচ্ছে এখনো পরিচয় না জানা এই সিরিয়াল কিলার। তার পরের দিন ভোরবেলা বিলাসবহুল অ্যাপার্টমেন্টের একটা রুমে একটা ফ্লোরে বাস করে মধ্যবয়সী এক তরুণী, যার নাম আইভি। সবেমাত্র ঘুম থেকে উঠে টিভি অন করে সে। নিউজে চলতে থাকে সাইকো ক্রাইম রিলেটেড টপিকে বিশেষজ্ঞরা টকশো করছিল। বেশ মনোযোগ দিয়ে তা দেখতে থাকে এই তরুণী। হঠাৎই তখন বেজে ওঠে রুমের কলিং বেল। আইভি তোকে দরজা খুলে দেখে এটা তার ব্রেকফাস্ট নিয়ে এসেছে তার বয়ফ্রেন্ড নরমান। এই লোকটির নাম নরমান, আইভির বয়ফ্রেন্ড বা হবু স্বামী বলতে পারেন। মাত্র কিছুদিন পরে তাদের বিবাহ হওয়ার কথা ছিল। তা বেশ ফুরফুরে মেজাজে থাকা নরম্যান আইভির হাতে খাবারের বাক্সটা দিয়ে টিভিটা অন করে। তখনই টিভিতে চলতে থাকে গতরাতে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের খবর। এই মৃত্যুর নিউজটা শুনে খুবই অস্বস্তি বোধ করেছিল নরমান। অস্বস্তির কারণ জিজ্ঞাসা করেছিল আইভি। আইভি জানতে চাই লোকটাকে চিনতে নাকি। তবে নরমান তাকে চিনত এইটুকুই বলে, মানে হালকা পাতলা চেনে। এবং আলোচনার মোড় ঘুরিয়ে দিয়ে আইভিকে অফিসে যেতে বলে। তবে খাবারটা শেষ না করেই নরমানের সাথে অফিসে বেরিয়ে পড়ে আইভি। তারা তো গাড়িতে করে যাচ্ছিল। আইভিকে অফিসে নামিয়ে দেওয়া হয় এভাবেই, এবং নরমান চলে যাবে তার অন্য কাজে। কিন্তু আইভি লক্ষ্য করেছিল নরমান যেন কেমন টেনশনে আছে, কেমন যেন চিন্তিত। তাই ভাবেই আইভি অফিসে ঢুকে পড়ে, এবং অফিসে এসে নিজ চেয়ারে বসেছিল আইভি। তখনই তার অ্যাসিস্ট্যান্ট সেখানে আসে, বিবাহের ইনভাইটেশন কার্ড দিয়ে বলে এটা আপনাকে দিতে বলা হয়েছে। আর এটাই সেই কার্ড যা গল্পের শুরুতেই সে মহিলা সিরিয়াল কিলার তার প্ল্যানিং রুমে ছিল। যাই হোক, আইভি তো সেই কার্ডটা খুলে দেখে এটা তার ভার্সিটির বন্ধু লিসা হেন্ডারসন, তার বিবাহের কার্ড। যা দেখে আইভি এটা ভাবে হয়তো ভার্সিটির সব বন্ধু বান্ধবদের নিয়েই বিবাহ সেলিব্রিটি করতে চাইছে লিসা। তাই সে নিজের পাশাপাশি তার বয়ফ্রেন্ড নরমানকেও তার সাথে বিবাহের অনুষ্ঠানে যেতে বলেছিল। তবে এটা শুনে নরমান যেন কোনো এক কারণে সেই অনুষ্ঠানে যেতে চাচ্ছে না। তবে আইবির জোরাজোরিতে নরমান কিন্তু রাজি হয়েছিল, যতই হোক তার হবু বলে কথা। এবং পরের দিন গাড়িতে করে আইবি এবং নরমান সেখানে রওনা করেছিল। বেশ হাসি খুশি ছিল এখানে আইবি, বেশ হাসি খুশি ছিল। অনেকদিন পর তার কলেজ বন্ধুকে সে দেখতে চাচ্ছে। এইভাবে তারা শহর থেকে বেরিয়ে ধীরে ধীরে জঙ্গল এরিয়ার দিকে এগোতে নেয়। আজ আমি মেলবেক নাম করে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যেটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। পিএস এবং সিরিয়া এই অ্যাপের স্পন্সর। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ চলছে। এটি সমস্ত ক্রিকেট প্রেমীদের জন্য আপনার প্রিয় দলকে সমর্থন করার দুর্দান্ত সুযোগ। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচটি লাইভও দেখতে পারবেন। আপনি স্কোরে ভবিষ্যৎবাণী করে বাজিও ধরতে পারবেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর পাবে। এবং বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনি যা খুশি তা বেছে নিতে পারেন। এবং রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড কটেজ ব্যবহার করে প্রথমবার জমাতে 24,000 টাকা পর্যন্ত পান। আপনি সহজে পেটিএম
পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন। আমি অনেকদিন ধরে এটি ব্যবহার করছি, আপনি এটি ব্যবহার করতে পারেন। তাহলে আর দেরি কিসের? গুগলে যান আর মেলবেট লিখে সার্চ করুন আর প্রথম লিঙ্কে ক্লিক করে রেজিস্টার করুন। আর রেজিস্ট্রেশনের সময় আমার দেওয়া প্রোমোট কোড কটেজ ব্যবহার করুন এবং বোনাস জিতুন। এভাবেই অনেকটা পথ যাওয়ার পর নর্মানের ফোনে চালু থাকা গুগল ম্যাপ বন্ধ হয়ে যায়। গুগল ম্যাপ কাজ করছে না, তবে দেখা গেল ফোনের জন্য ইন্টারনেট সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। পরে আইবি তো নিজের ফোনটা চেক করলো, দেখলো তারটাও একই অবস্থা, ইন্টারনেট নেই, কোনো সিমের নেটওয়ার্ক পর্যন্ত এখানে পাচ্ছে না। গুগল ম্যাপ বন্ধ হয়ে গেছে, লোকেশনও দেখা যাচ্ছে না নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে। মানে ফোনে কোনো নেটওয়ার্কই নেই এখানে সিমের, তাই তারা ঠিকানা মতো কিভাবে পৌঁছাবে এই নিয়ে চিন্তিত হয়ে পড়েছিল। তবে দেখা যায় দারুণ একটা বিষয়, রাস্তার মোড়ে মোড়ে যেন অতিথিদের সুবিধার্থে সাইনবোর্ড লাগানো আছে, বিবাহের সাইনবোর্ড, মানে এইদিকে যেতে হবে আমার একটা দিক নির্দেশনা। সুতরাং সেগুলোকে ফলো করে আইবি এবং নরমান গন্তব্যে পৌঁছে যায়। তবে সেখানে গিয়ে তারা দেখেছিল এক অবাক্যর অবস্থা। বিয়ের স্টেজ সহ সবকিছু ঠিকঠাক করে সাজানো আছে, আয়োজনটাও ঠিকঠাক, বেশ জাঁকজমক, আম্বরপূর্ণভাবে সাজানো, কিন্তু সেখানে কোনো মানুষ নেই। আইবিদের গাড়ি ব্যতীত সেখানে কেবলমাত্র আর একটি মাত্র গাড়ি। অথচ বিবাহের বাড়িতে কিন্তু মানুষের আনাগোনা থাকবে, বেশ ভিড় থাকবে। অথচ বিবাহ অনুষ্ঠানে তো এমন হওয়ার কথাও না। তাই আশেপাশের অবস্থা পর্যবেক্ষণ করতে আইবি এবং নরমান দুজনে দুদিকে যায়, কোনো লোককে খুঁজে পাওয়া যায় কিনা, কারণ বিবাহের বাড়িতে এমন হওয়ার কথা না। এবং কিছু দূর যাওয়ার পর আইবির সাথে পরিচয় হয় তিনজন ব্যক্তির, মানে যাদের গাড়িটা এখানে ছিল সে গাড়িতে করে এরা এসেছে। এখানে এই মেয়েটির নাম রানিয়া, এই ছেলেটির নাম অ্যাডাম মানে আদম, এ হচ্ছে সোফিয়া। তারা বলে তারাও ইনভিটেশন পেয়ে এখানে এসেছে, আর এরা সবাই লিসার স্কুল জীবনের বন্ধু বান্ধব। তখন আইবিও নিজেকে লিসার ভার্সিটির বন্ধু বলে পরিচয় দেয়। এতক্ষণে নরমান সেখানে চলে আসে এবং তাদের তিনজনকে চিনে ফেলে, যাতে করে এটা বোঝা যায় যে নরমানও এদের সবার এবং লিসার স্কুল জীবনের বন্ধু। তবে সোফিয়া আরো কিছু বলতে যাচ্ছিল, তখনই ভেতর থেকে সোফিয়ার বয়ফ্রেন্ড ফিক তাকে ডাক দেয়। তাই সবাই ভেতরে যায়। তবে এত বড় বিবাহের অনুষ্ঠানে কেন এত চুপচাপ আর জনমানবহীন, এই নিয়ে সবাই কম বেশি অবাক হয়। তবে কি এখানে কেবলমাত্র তাদের এই কয়েকজনদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে? তাদেরই জন্য হয়তো এভাবে সাজানো হয়েছে। আর এমনটা যদি হয় সেটাই বা কেন, এমন চিন্তা অনেকের মাথায় ঘুরতে থাকে। তবে ফিকের কথাই তারা সবাই খাবার টেবিলে যায়, যেখানে একটা নোটে লেখা যে তাদেরকেই আগে খাবারের জন্য এখানে ডাকা হয়েছে। তাই তারা সবাই টেবিলে বসে। তবে এখানে কেন লিসার ভার্সিটির বন্ধু নেই এটা দেখে অবাক হয়ে যায়, কারণ তার তো আরো বন্ধু থাকার কথা। লিসার সাথে তো একই ভার্সিটি অনেকেই পড়েছে, তবে তারা এখানে কেন নেই? তাছাড়া এখানে আইবি কিন্তু লিসার এই সকল বন্ধুদেরকে চিনতে না। লিসার সাথে তো অনেকেই ভার্সিটিতে পড়েছে, তবে এখানে যারা আছে তাদের অনেককেই আইবি কিন্তু চেনে না, আইবিকেও তারা চেনে না। তাই আইবি নরমানকে বলে বাড়ির উপরতলায় যাই, তার ভার্সিটির কোনো ফ্রেন্ড আছে কিনা সেটা দেখতে। বাকিরা খাওয়া শুরু করে, আইবি তো উপরতলায় যাচ্ছে। এদিকে খাবারের চামচ নিতেই চিৎকার করে ওঠে সোফিয়া, যাদেরকে দ্রুত করে তার হাত থেকে চামচটা নেয় রানিয়া। নিয়ে সেখানে খাবারের সাথে মেশানো মানুষের কাটা আঙ্গুল দেখতে পায়, মানুষের আঙ্গুল, যা দেখে মারাত্মক ভয় পেয়ে যায় সেখানে থাকা সকলেই। অন্যদিকে উপরতলার রুমে গিয়ে আইবি দেখে সেখানে ক্ষত বিক্ষত অবস্থায় ঝুলছে লিসার মৃতদেহ, ঝুলে আছে মরে। আইবির চিৎকার শুনে বাকি সবাই দ্রুত করে উপরতলায় চলে যায় এবং আইবি সব কিছুতে ভয় পেয়ে নিচে নেমে যায়, তড়িঘড়ি করে এখান থেকে চলে যাবে বলে। তবে লাশ দেখে তারা যতটা না অবাক হয়েছিল তার চেয়ে বেশি অবাক হয় এখানে থাকা একটা ছবি দেখে। তবে তাদের অবাক হওয়ার কারণটা কিন্তু এখনই খোলসা করে বলা হয় না। এই রহস্যটা নিয়েই শুরু হয়ে যায় মুভির মূল গল্প। এবং আইবি নরমানকে নিজ থেকে ডাক দিলে তারা সবাই সেখানে চলে যায়। এখান থেকে পালিয়ে দ্রুত পুলিশে ফোন দেওয়ার কথা ভাবতে থাকে তারা। তবে তখনই দেখা যায় সোফিয়া তাদের মাঝে নেই, সে ছিল উপরতলায়। তবে সোফিয়ার চিৎকারও শোনা গেল, কেমন যেন আত্মচিৎকার শুরু করেছে, মনে হয় তার উপর কেউ আক্রমণ করেছে। হন্তদন্ত হয়ে সবাই ভেতরে ঢোকার পূর্বেই সিরিয়াল কিলার সোফিয়াকে উপর থেকে নিচে ফেলে দেয় এবং সবাই গিয়ে সোফিয়াকে সে অবস্থায় পায়, উপর থেকে পড়ে গেছে, অচেতন হয়ে পড়েছে। ইতিমধ্যে সেখানে বৃষ্টি আরম্ভ হয়ে যায় এবং সোফিয়াকে দ্রুত করে হসপিটালে নিয়ে যাবে তারা, উদ্যত হয়ে পড়েছিল জন্য। তবে দেখা যায় কে বা কারা যেন তাদের গাড়ির জন্য অকেজো করে দিয়েছে, তেলের লাইনগুলো কেটে দিয়েছে, গাড়িতে বিন্দু পরিমাণও ফুয়েল ছিল না। এর জন্য গাড়ির ইঞ্জিন স্টার্ট হওয়া একেবারে অসম্ভব। আবার এখানে কারো ফোনের নেটওয়ার্কও কিন্তু নেই, মানে সিমের নেট পর্যন্ত নেই। সুতরাং আহত সোফিয়াকে নিয়ে গহীন জঙ্গলে সে বাংলো বাড়িতেই আটক পড়ে যায় তারা সবাই, এবং কিভাবে কি করবে তা ভেবে দিশেহারা হয়ে পড়ে। রুমে বসে সকলে এখান থেকে উদ্ধার হওয়ার পথ খুঁজতে থাকে। অনেক ধরনের আইডিয়া বলে কিন্তু কোনোটাই কাজে আসে না, এবং এটা সকলেই বুঝে যায় যে এই বিবাহের আমন্ত্রণ অনুষ্ঠান সবকিছু একটা ট্র্যাপ ছিল তাদের ফাঁসানোর জন্য। তাদেরকে এখানে আনার জন্যই এই সিরিয়াল কিলার এই সবকিছুর পরিকল্পনা করে রেখেছে, যাতে করে সে তাদের উপর প্রতিশোধ নিতে পারে কোন একটি বিষয়ের উপর। তবে এখানে আশ্চর্যের বিষয় হলো এই প্রতিশোধের কথা কেবল তারাই বলছে যারা লিসার স্কুল জীবনের বন্ধু ছিল, মানে আইভি বাদে। আইভি তো কলেজের বন্ধু, বাকি দুজন যেমন আইভি আর ফিক তারা এই ব্যাপারে কিছুই বুঝছে না। এমনকি উপরতলায় দেখা সে ছবির মেয়েটাও এরাও দুজন কিন্তু চেনে না। তবে বাকি সবাই মেয়েটির ছবি দেখে আশ্চর্য হয়ে পড়েছিল, মনে হচ্ছে তারা এই মেয়েটিকে খুব ভালোভাবে চেনে। এখন প্রশ্ন হলো, যদি সিরিয়াল কিলার তার প্রতিশোধের জন্য এমনটা করে থাকে, তার মানে নিশ্চয়ই সেই মেয়েটার সাথে এদের সবার কোনো না কোনো কানেকশন রয়েছে, যেই কারণে এই সিরিয়াল কিলার তাদের সবাইকে মারতে এখানে জড়ো করেছে, যাতে করে এই নির্জন দুর্গম পরিবেশটাই পারফেক্ট। তবে তখনও আরো একটা প্রশ্ন যেন আসে, তাহলে আইভি ও ফিক যারা তাদের স্কুল জীবনের বন্ধু ছিল না, তাদেরকে কেন এখানে জড়ো করা হয়েছে? এমন একটি উত্তর ছাড়া প্রশ্ন ঘুরতে থাকে আইভি এবং ফিকের মাথায়।
এজন্য ফিক আদম এবং রানিয়াকে আর আইভি নরম্যানকে বারবার এই সবকিছুর ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে, তবে বারবারই তাদের এসব প্রশ্নের কোনো ক্লিয়ার কাট উত্তর দেয় না। কেউ দিচ্ছিল না, সবাই শুধু নিজেদের মুখের দিকে তাকায়। কোন একটি ভয়ঙ্কর রহস্য কিন্তু তারা লুকাচ্ছে, তা বারবারই কোনো না কোনো ভাবে তাদের প্রশ্নকে এড়িয়ে যেতে থাকে বাকিরা। এভাবে রানিয়া এবং আদম কথা বলছিল, তর্কতর্কি করছিল। রানিয়াদের কথোপকথন শুনে ফেলে ফিক। সে আইবিকে গিয়ে এটা বলে যে তারা দুজন কোনো একটা বিষয়ে কোনো একটা মেয়েকে নিয়ে কথা বলছিল, যাতে করে আইবি এবং ফিক দুজনে একসাথে গিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। আইবির জোরাজোরিতে নরম্যান বলে দেয় ছবিতে থাকা সেই মেয়েটার নাম, যার নাম সেলিনা। তারা একই স্কুলে পড়তো এবং সেলিনা স্কুলের অত্যাধিক র্যাগিংয়ের শিকার হতো, তবে তারা কেউ না কেউর সাথে জড়িত ছিল না, বরং শুধুমাত্র লিসাই তাকে র্যাগিং করত। তার মানে বোঝা গেল তারা স্কুল জীবনে সেলিনার সাথে খুব ভয়ঙ্কর কোনো কাজ করেছিল, যার কারণে এক পর্যায়ে সে আত্মহত্যা করে। হতে পারে সেলিনার হত্যার প্রতিশোধের জন্যই সে সিরিয়াল কিলার এমনটা করে গেছে। এই বিশাল প্ল্যানটা, ঘটনা প্রবাহ এখন কিছুটা মিললেও এখানে আরো একটা প্রশ্ন আসে। সেটা হলো নরম্যানের কথা মতো যদি শুধু লিসাই এর পেছনে জড়িত থাকে, মানে শুধুমাত্র লিসাই যদি তাকে বিরক্ত করে এবং লিসার জন্য যদি সেলিনা আত্মহত্যা করে থাকে শুধুমাত্র, তাহলে বাকি সবাই এখানে কেন? তাদেরকে কেন জড়ো করা হলো? লিসাকে হত্যার পরেই তো ঝামেলা মিটে যাওয়ার কথা, তাহলে কেন সেই সিরিয়াল কিলার তাদের পেছনে এখনো লেগে আছে? এই প্রশ্নটাই ভাবতে থাকে আইভি। এই কারণেই নরম্যানের কথা এখনো পুরোপুরি বিশ্বাস করতে পারছে না আইভি। সে বুঝতে পারে যে নরম্যান তাকে কেবল আংশিক সত্যটা বলছে, এই ঘটনার পেছনে আরো ভয়ানক কোনো রহস্য রয়েছে। তবে নরম্যান আইভিকে তখনও তাকে বিশ্বাস করার কথা বলে। সে এটাও বলে যে এই সবকিছু নাকি সেলিনার আত্মহত্যার পরেই তারা জানতে পেরেছিল, মানে সেলিনাকে স্কুলে র্যাগিং করার ব্যাপারটা নরম্যান জানায়। আগে থেকে জানলে আমি অবশ্যই সেলিনাকে সাহায্য করতাম, তাকে র্যাগিং হতে দিতাম না। এইসব কথা বলে নরম্যান আইবিকে আশ্বস্ত করার চেষ্টা করেছিল, তবে আইবি এসব কিছু এত সহজে মানতে চায় না, কারণ নরম্যান ইতিমধ্যে তার কাছে অনেক কিছু লুকিয়েছে, মিথ্যা বলেছে। এমনকি সে লিসার স্কুল জীবনের বন্ধু রানিয়া, যে তার প্রাক্তন, এসব কথাও কিন্তু আইবিকে বলেনি। মানে স্কুল জীবনে রানিয়ার বয়ফ্রেন্ড ছিল নরম্যান, তাই স্বাভাবিকভাবেই নরম্যানকে আর বিশ্বাস করতে পারছে না আইভি এবং তার প্রাক্তন রানিয়ার কাছে আসল সত্যটা জানতে চায়। কি হয়েছিল রানিয়া, বলো আমাকে সব। এবং কৌশলে রানিয়াকে জিজ্ঞেস করাই সে সবকিছু বলতে বাধ্য হয়। কি হয়েছিল স্কুল জীবনে, কি ঘটেছিল নরম্যান এবং তাদের সকল স্কুল গ্যাং এর সাথে এবং সেলিনার সাথে। যদিও নরম্যান রানিয়ার কাছে আইবিকে অতীতের ব্যাপারে বলতে নিষেধ করেছিল, তাদের স্কুল জীবন থেকে নিষেধ করা হয়েছিল যে এগুলো কখনো ফাঁস করা যাবে না জীবনে। এখানে রানিয়া বলতে থাকে যে রানিয়া, সোফিয়া, লিসা তার সকলেই একটা নাম করা স্কুলে পড়তো, বেসরকারি নাম করা সুনামধন্য একটি স্কুল। সেখানে নতুন একটি ছাত্রী ভর্তি হয়েছিল যার নাম সেলিনা। তবে যেহেতু সে গরিব ঘরের ছিল, আবার মেধাবীও ছিল, তাই তাকে হিংসা করতে শুরু করতো লিসা, কারণ সেই স্কুলটা ছিল লিসার বাবার। তাই সে চাইতো লিসাই একমাত্র সেই স্কুলের জনপ্রিয় একজন মেয়ে হবে। তবে মেধাবী হওয়ার কারণে সেলিনা সেখানে সবচেয়ে পপুলার হয়ে ওঠে, জনপ্রিয়তা পেয়ে যায়, ভালো লাগতো তাকে সকলের। তাই ধীরে ধীরে হিংসাটা ক্ষোভে পরিণত হলো লিসার। কিন্তু মূল ঝামেলা বাদে তখনই যখন লিসাকে আর তার প্রাক্তনের সাথে নোংরামি এবং অপত্তিকর অবস্থায় দেখে ফেলে সেলিনা স্কুলের লাইব্রেরির মধ্যে। আর সেই প্রাক্তন হলো আমর, যাকে মুভির শুরুতেই কিলার মেরে ফেলেছিল। যাই হোক, পরবর্তীতে লিসার এবং নোংরামি এবং অপত্তিকার কাজের কথা গোটা স্কুলে ছড়িয়ে পড়ে। যদিও বাস্তবে সে নোংরামি করার কথা ওমর ছড়িয়েছিল, সেলিনা কিন্তু ছড়াইছিল না। তবে জেদের বশীবর্তী হয়ে সেলিনাকে দোষী সাব্যস্ত করা হয়, কারণ সেই তো দেখেছিল লাইব্রেরির মধ্যে তাদের। এবং সেলিনাকে কিন্তু মারধরও করা হতো, প্রচুর পরিমাণে র্যাগিং করা হয়। এছাড়া লিসা আমরকে বলেছিল সেলিনাকে রেপ করতে, তাকে ধর্ষণ করতে, আর আমরও সেটাই করে যা লিসা তাকে করতে বলেছিল। এবং এই কারণে পরবর্তীতে ডিপ্রেশনে ভুগে যায় এবং আত্মহত্যা করে ফেলে সেলিনা। এসব সত্য জানার পরে সবকিছুই অনেকটা পরিষ্কার হয়ে যায় আইবির কাছে, এবং সে বুঝতে পারে যে এই সবকিছুই নরম্যান তার কাছে লুকিয়েছিল নিজের ইমেজ রক্ষা করতে। কারণ সবকিছু জানার পরেও সে সেলিনাকে সাহায্য করেনি শুধু নিজের পজিশন ঠিক রাখার জন্য, যাতে করে তার নামে কোনো আচর বা কোনো বদনাম না হয়। এসব কথার মধ্যেই ঘরের দরজায় নক পড়ে। নরম্যান তো নিচে ছিল, এজন্য নরম্যান দরজাটা খুলল, কিন্তু দেখা যায় রক্তাক্ত অবস্থায় ঘরে ঢুকলে আদম এবং মারা যায়। বুকের মধ্যে জখম, শরীরে আঘাত করা হয়েছে। এখানে উল্লেখ্য যে রানিয়া এবং আইবির কথোপকথনের পূর্বে বাসার বাহিরে গিয়েছিল অ্যাডাম এবং ফিক। তাদের উদ্দেশ্য ছিল সোফিয়ার জন্য কোনো সাহায্য খোঁজা। সেখান থেকে আদম রক্তাক্ত অবস্থায় বাসায় ফিরলে ফিক কিন্তু এখনো বাসায় আসেনি, তাই তাকেও খানিকটা সন্দেহ করতে থাকে নরম্যান, মানে ফিককে। তবে এত কিছু ঘটতে থাকাই মাথা খারাপ হয়ে যায় রানিয়ার। যেহেতু তার বয়ফ্রেন্ড আদম মারা গেল, কেউ তাকে হত্যা করে ফেলেছে, বিষয়টা কতখানি সিরিয়াস। এইসব ভেবে দিশেহারা হয়ে পড়ে সকলে। এজন্য তাকে আশ্বস্ত করতে তার কাছে যায় নরম্যান এবং সোফিয়ার কাছে বসে থাকে আইভি। সোফিয়া এবং আইভি কিন্তু এখনো একা, মানে রুমে। রানিয়া এবং নরম্যান কিন্তু নিচে। তখনই হঠাৎ জ্ঞান ফেরে সোফিয়ার এবং সে আইভিকে কিছু কথা বলে। অন্যদিকে একসাথে ছিল নরম্যান ও রানিয়া। তখনই তারা আইভির চিৎকার শুনতে পায়, উপরের ঘর থেকে চিৎকার। একটি মাত্র চিৎকার দিয়ে কেমন যেন অচেতন হয়ে পড়লো এমন একটা শব্দ। তারা তো তড়িগড়ি করে উপরতলায় চলে এসেছিল এবং এসে দেখতে পাই আহত অবস্থায় মেঝোতে পড়ে আছে আইভি। তবে বিছানায় গলাকাটা অবস্থায় পড়ে আছে সোফিয়া মৃত লাশ। একদমই ভীতিকর পরিস্থিতি। এইমাত্রই তাকে হত্যা করা হলো। আইভিকে নিরাপদে রাখতে তার সাথে রানিয়াকে রেখে রুম লক করে বাইরে চলে যায় নরম্যান। কে সোফিয়াকে এবং আইভির উপর আক্রমণ করলো তাকে ধরতে বা বিষয়টা জানতে।
খুব বেশি সময় হয়নি, এখনো হয়তো সেটা ঘরের ভেতরে আছে। তবে নরমানকে একাকী পা মাত্রই সেই সিরিয়াল কিলার নরমানকেও জখম করে ফেলে। বেশ কয়েকবার জখম করা হয়েছিল ছুরি দিয়ে। এদিকে আহত অবস্থায় আইভি রানিয়াকে বলতে শুরু করে, মৃত্যুর আগে সোফিয়া আমাকে সব সত্যটা বলে দিয়েছে। তুমি লিসার কথা বলে যে গল্পটা আমাকে বলেছিলে সেটা আসলে লিসার না, বরং তোমার গল্প। স্কুলের প্রতিষ্ঠাতা তোমার বাবা ছিল এবং সেলিনার সাথে হিংসাও তুমিই করতে, এবং তোমার বয়ফ্রেন্ড ছিল নরমান। একদিন তোমার প্রাক্তন নরমানের সাথে সেলিনা তোমাকে অপত্তিকর অবস্থায় দেখে ফেলেছিল স্কুলের লাইব্রেরির মধ্যে। তাই তুমি তাকে মারধর করে নরমানকে বলো তাকে রেপ করতে। ধর্ষণ করেছিলে তোমরা নিষ্পাপ মেয়েটাকে। তবে নরমান একা না, বরং সেদিন তার সাথে অ্যাডাম ওমরও ছিল, তাকে রেপ করেছিল। যার কারণে সেলিনা আত্মহত্যা করে এই দুঃখ এবং বেদনার জন্য। তাই তোমাদের সবাইকেই সে সিরিয়াল কিলার খুন করতে চায়। আইবির মুখে সত্যটা জেনে যেন আকাশ ভেঙে পড়ে রানিয়ার মাথায়। সে সেখান থেকে উঠে সাইকোর মতো আচরণ শুরু করে। এখন এখান থেকে চলে যাবে আইবিকে এখানে রেখে, যাতে করে আইবিকে হত্যা করে ফেলে সিরিয়াল কিলার এবং সেজন্য বেঁচে যাবে। রানিয়া যখনই ঘর থেকে বের হলো, সে সিঁড়ির উপর পড়ে থাকতে দেখে নরমানকে। নরমানের ক্ষতবিক্ষত দেহ, তবে জীবিত ছিল, কিন্তু গায়ে অনেক জায়গায় অনেকগুলো কোপ লেগেছে। ঘটনার আংশিকতায় ভয় পেয়ে যায় রানিয়া। কি হচ্ছে সব? কি হচ্ছে বিয়ে বাড়িতে? সে দৌড়ে নিচে নামতে থাকে, এমনকি পাশের রুম থেকে ফিকটাকে টেনে ভিতরে নিয়ে যায়। মানে এইমাত্র ফিক বাইরে থেকে বাসাতে ফিরল। ফিক ভীতস্ত রানিয়াকে বলে, ফিক ভীতস্ত অবস্থায় রানিয়াকে বলে, কে সবাইকে মারছে তা আমি জানি। দেখে যাই ফ্ল্যাশব্যাক। যখন অ্যাডাম আর ফিক সোফিয়াকে সাহায্যের জন্য ফোনে নেটওয়ার্ক খুঁজতে বাইরে গিয়েছিল, তখনই তাদের উপর হামলা করে সেই সিরিয়াল কিলার, একটি মহিলা অবয়ব। আদমকে মেরে ফেলেছিল কুফিয়ে। ফিককে আঘাত করে, মানে অসচেতন করে আদমকে কুফিয়ে হত্যা করে এবং সে তার নিজের মুখোশ খোলে। তখন দেখা যায় সেই সিরিয়াল কিলার আর কেউ না, বরং নিহত সেলিনার মা। সে ফিককে বলে আমার কাজে বাধা দিবে না, সতর্ক করে যায়, কারণ ফিক তার মেয়ের হত্যাকারী ছিল না। সাথে সাথে এটাও বলে যায় যে তার মেয়ে যাদের কারণে আত্মহত্যা করেছে তাদের সবাইকেই মরতে হবে, কেউ বাঁচবে না। রানিয়াকে পুরো ঘটনাটা বলে সোফিয়ার কথা জিজ্ঞেস করেছিল ফিক, কেমন আছে সোফিয়া, তার কি হুঁশ ফিরেছে কিনা। তখন রানিয়া কাঁদতে কাঁদতে বলে সোফিয়া মারা গেছে, কেউ তাকে মেরে ফেলেছে গলা কেটে। এটা শুনে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারে না ফিক, কারণ কয়েকদিন পরে তাদের বিয়ে হওয়ার কথা ছিল। এজন্য ফিক তো রেগে যায়, দিশেহারা হয়ে পড়ে। সে সেলিনার মাকে মারতে উদ্যত হয়, কিন্তু ততক্ষণে সেলিনার মা সে রুমে চলে এসেছিল এবং রানিয়ার পেটে ছুরি ঢুকিয়ে দেয়। ছুরিটা ঢুকেছিল পেটের এক পাশে। অনেক রক্তক্ষরণ হচ্ছিল, চিৎকার করছিল রানিয়া, কিন্তু ফিক বাধা দিতে এলে তাকেও মেরে ফেলে। ফিককে কিন্তু কুপিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছিল। ফিককে তো কুপিয়ে যাচ্ছে, এই সুযোগে সেলিনা বাসা থেকে বের হয়ে পড়ে পালিয়ে যাবে বলে, এবং আহত অবস্থায় জঙ্গলের এক গাছের নিচে ঘুমিয়ে পড়ে। ঘুম না, মানে অসচেতন হয়ে পড়েছিল ব্যথায় যন্ত্রণায়। রক্তাক্ত অবস্থা, ভয় এবং পাপ তাকে যেন ঘিরে ধরেছে। এভাবেই পরের দিন সকালে তার ঘুম ভাঙে, মানে হুঁশ ফেরে আসলে। সে আবারও পেটে হাত দিয়ে ধীরে ধীরে চলতে থাকে, নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিল। হাইওয়ে অবধি পৌঁছানোর পর সে দেখে একটা গাড়ি আসছে। রানিয়া তো গাড়িটাকে থামতে বলে, তবে গাড়িতে থাকা ড্রাইভারও রানিয়াকে আহত অবস্থায় দেখে গাড়িটা সে নিজেই থামায়। দেখা যায় একজন বয়োবৃদ্ধ লোক গাড়ি থেকে বের হলো তাকে সাহায্য করবে বলে। রানিয়া তাকে বলেছিল দয়া করে আমাকে হসপিটালে নিয়ে যান। বৃদ্ধ লোকটি কিন্তু রাজি হয়েছিল এবং রানিয়াকে গাড়িতে তুলে গাড়ি চালানো আরম্ভ করে। তবে এভাবে রানিয়া আবারও জ্ঞান হারায়। হয়তো সে ভেবেছিল এবার হয়তো সে মুক্তি পেল, কিন্তু জ্ঞান ফেরার পর সে দেখলো গাড়িটা যেন তাকে আবারও সেই জনশূন্য বিয়ে বাড়িতে নিয়ে এসেছে। যখনই দরজা খুলে সে বৃদ্ধ লোকটি রানিয়াকে টেনে হিঁচড়ে গাড়ি থেকে নামায় এবং জানা যায় যে লোকটি সেলিনার বাবা। সে নিজে এবং তার স্ত্রী অর্থাৎ সেলিনার মায়ের সাথে, মানে দুজন মিলে মেয়ে হত্যার প্রতিশোধের মিশনে সামিল ছিল। সবকিছু বুঝতে পেরে প্রাণ বাঁচানোর জন্য সেলিনার মা বাবার পায়ে পড়েছিল রানিয়া। অনুনয় বিনয় করতে থাকে রানিয়া বাঁচার জন্য। তখনই তার কানে ভেসে আসে কে যেন বলছে, তুমি এখন ক্ষমা চাইছো, আমাদের দয়া দেখাতে বলছো। সেলিনাকে যখন তুমি র্যাগিং করতে তখন কি তার উপর একটু দয়া দেখাতে? অবাক হয়ে রানিয়া দেখে যে কথাগুলো আর কেউ না, বরং আইভির, অর্থাৎ নরমানের গার্লফ্রেন্ড আর লিসার কথিত ভার্সিটির বন্ধু আইভি। আর কেউ না, বরং সেলিনার বড় বোন, যে কিনা সেদিন তার মা বাবার সাথে নিজেও দেখেছিল ফাঁসির দড়িতে ঝুলছে তার ছোট বোনের লাশ। তাই বোনের খুনিদের শায়েস্তা করতে সেদিন থেকেই প্ল্যান করেছিল আইভি ও তার পরিবার, কিভাবে এদের সকলকে এক জায়গায় করে জঘন্যভাবে হত্যা করা যায়। তবে দীর্ঘ এই সময়ে কিন্তু আইভি খুব কৌশলে নরমানের সাথে সব কথা গড়ে তোলে, একটি প্রেমের সম্পর্ক, যাতে করে নরমান যেন হাতছাড়া না হয়। নিজে মধ্যবিত্ত হলেও হাই ব্যাকগ্রাউন্ডের নরমানকে নিজের ভালোবাসার জালে ফেলতে সে নিজের লাইফস্টাইল পরিবর্তন করে, এক এক করে সবার ব্যাপারে ধারণা নেয় এবং সুযোগ বুঝে প্রথমে আমরকে হত্যা করে ফেলেছিল। পরবর্তীতে আইভি সেই নকল বিবাহে সবাইকে দাওয়াত দেওয়ার জন্য পরিকল্পনা করে, এটা ছিল তার প্ল্যান, এবং সবাইকে নিজেদের নিয়ন্ত্রণে এভাবে নিয়ে আসে যেখান থেকে তাদের কারোরই বেঁচে ফেরা সম্ভব না। আইভি ও তার পরিবারের এই দীর্ঘ সময়ের প্ল্যানে ফেসে গেছে তারা, নরমানরা। তবে অবশেষে এখনো বেঁচে আছে নরমান ও রানিয়া, তাদের ভুলের ভয়াবহতা দেখতে পারল। কিন্তু ততক্ষণে আইভি নিজেই নরমানকে হত্যা করে নরমানের গলা কেটে ফেলেছিল। প্রচন্ড রাগ ক্ষোভ নিয়ে আইভি কিন্তু এই কাজটা করলো, মানে নরমানকে হত্যা করলো। তারপর রানিয়ার গলা উঁচু করে হাতে ছুরি নিয়ে বলে, আমার ফুলের মতো নিষ্পাপ বোন সেলিনা, তুমি ওকে কতই না কষ্ট দিয়েছ। এই বলে রানিয়ার গলায় ছুরি চালিয়ে তাকে হত্যা করে আইভি এবং বোন হত্যার প্রতিশোধ পূর্ণ করে।
এভাবে দেখা যায় সকলের লাশ এই বিয়ে বাড়িতে মানে চেয়ারে সাজিয়ে রেখেছে এবং পুলিশের থানায় চলে যায় তারা, যেখানে আইবির মা পুলিশকে বলে আমরা আমাদের অপরাধ স্বীকার করছি এবং এভাবে প্রতিশোধের এই গল্পটা শেষ হয়। তবে একটা কথা সত্য যে মানুষ হত্যা কোনোভাবেই সমর্থনযোগ্য না, কিন্তু কখনো কখনো এমনও হয়ে যায় আইনের ফাঁকফোকর দিয়ে ক্ষমতাশীলরা প্রায় বেঁচে যায়, শাস্তিটা থেকেই যায় কেবল কাগজে কলমেই, বাস্তবে আর ঘটে না। যেমনটা এই মুভিতে রানিয়ার ক্ষেত্রেও হয়েছিল, তার বাবা ছিল ক্ষমতাবান, কোনো না কোনোভাবে মামলা থেকে বাঁচিয়ে নিয়েছিল। তাই কখনো কখনো ন্যায় বিচার পেতে আইন নিজের হাতে তুলে নিতে হয়, যাতে করে এমন ঘটনা দৃষ্টান্তস্বরূপ হয়ে থাকে সকল ক্রিমিনালদের কাছে। এটাই ছিল এই মুভিটার গল্প। আচ্ছা, মুভিতে ভূত না থাকলেও হরর সাসপেন্স অসম্ভব রকমের ছিল কিন্তু, মানে টুইস্টটা। আশা করি পুরো সময়টা আজ অন্যরকম অনুভূতির মধ্য দিয়ে পার করলেন। তা কেমন লেগেছে ভিডিওটা জানিয়ে দিন কমেন্টে, ভালো লাগলে শেয়ার করিয়েন। এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।